মাঝে নিজে এমন কিছু কাজকর্ম করে ফেলি যার কারণে কি ভাবি আমি কি পাগল নাকি আমার মাথার মধ্যে গোবর ঠাসা আছে নাকি কোনো বোধ বুদ্ধি নেই। ভাবো এই রোদ্রের মধ্যে যদি গরমের সময় কাউকে এমনিও বেরোতে বলে সে তো বেরোবেই না, কিন্তু আমি এমন পাগল এই রোদ্রের মধ্যেও বেরিয়ে গিয়েছি। যাই হোক, হেই হ্যালো এই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিমিকি খামোশি। গাইস, আফটার এ লং টাইম অনেক দিন পর আমি একটা বড় ব্লগ ভিডিও দিচ্ছি। তোমরা সবসময় জিজ্ঞাসা করো যে আমি কেন ব্লগ ভিডিও দিই না। আসলে আমি কোথায় যাবো কি করবো কিছুই তো করি না, ঘরের মধ্যে থাকি, তো কোথাও খুব একটা যাওয়া হয় না, যার কারণে কি আমি বড় লং ভিডিও দিতে পারি না। ছোট ছোট মিনি ব্লগ দিই মোটামুটি ওই টুকিটাকি যেখানে যেখানে যাই আর কি। কথায় আছে না, কিছু কিছু কাজকর্মের জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হয়, আর আমার কিছু কিছু কাজকর্মের জন্য সারা জীবন আমাকে কিছু মানুষের কাছে কথা শুনতে হয়। যেমন ধরো ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, সবার কাছে কিছু কিছু কথা আমাকে শুনতে হয়, যার কারণে কি নিজেরও খুব খারাপ লাগে। যাই হোক, অটো থেকে নেমে এখন সোজা আমি চলে এসেছি হোটেল স্টেশনে। এখান থেকে আমি ট্রেন ধরবার, কেমন ঘেমে পুরো গিয়েছে আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো। সেই আমার সেই গোপন রহস্যের ব্যাগ, মানে এই ব্যাগের মধ্যে রয়েছে আমার স্পেশাল কিছু জিনিসপত্র, যার কারণে কি এই ব্যাগটাকে আমার এখন টেনে টেনে নিয়ে যেতে হবে মাসির বাড়িতে। তো ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছে, আর আগের দিন থেকে আমি ঘুমাইনি প্রায় 2-3 দিন। এবার কেন ঘুমাইনি সেটা বলছি। আগের যে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বাড়িতে মনসার গান অনুষ্ঠান ছিল, তার জন্য কি ঘুমাইনি ঠিকঠাক। ওই যে বাংলায় একটা কি প্রবাদ আছে না, নিজের বুদ্ধিতে যেখানে সেখানে যাও, কি অন্যের বুদ্ধি শুনে গর্তে পড়ো না। এরকম একটা কিছু আমার সাথে হয়েছিল। আমি দিদির কথা শুনে একটু ঘুরে আসতে গিয়ে আমি ভুলভাল রাস্তায় চলে গিয়েছি। তারপরে তো সে মাঝখানে অনেক একটা বড় গল্প। এটা আসার সাথে সাথে দেখলাম ঢিপ ঢাপ দুম দাম বক্সের আওয়াজ হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে, মানে কান মাথা পুরো যন্ত্রণা করছে। কতটা দূরত্ব বুঝতে পারছি, একদম বাড়ির পাশে। আর তারপরে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেয়ে একটুখানি শুয়েছি, মানে প্রচন্ড টায়ার্ড লাগছিল। তখন এসেছি, এত রোদ, 2টো থেকে 2:30 বাজে, তখন বুঝতে পারছো। আর এত গান হচ্ছিল আমি ঘুমাতেই পারিনি। আর মাঝে মধ্যে আমার মাথার মধ্যে এত যন্ত্রণা করে যে আমি অসহ্য হয়ে বিরক্ত হয়ে যায়, মানে কিচ্ছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে চাই না, মাথা যন্ত্রণা করে সারাক্ষণ, কেন আমি জানি না এই জিনিসটা হয়। তারপরে দেখলাম বৌদি ভাই মাসি সবাই মিলে রান্নাঘরে কি করছে, তো আমি বললাম চলো একটুখানি হালকা করে ফুটেছে নেওয়া যায়। তারপরে দেখলাম বৌদি ভাই এখানে ফেস প্যাক বানাচ্ছে, কারণ মেয়েরা একটুখানি নিজেদেরকে পরিচর্যা করে সুন্দর করে রাখে। তার মধ্যে তো আমি একজন রয়েছি যে কিনা নিজেকে সুন্দর দেখাতে সবসময় চাই, মানে আমার বৌদি ভাই তার মধ্যে একজন আছে। তারপর দিদি আমি সবাই মিলে এখানে মুলতানি মাটির ফেস প্যাক বানিয়েছিল বৌদি ভাই, তো আমি সেটাই মাখছিলাম। কেমন আমাকে লাগছে অবশ্যই কিন্তু বলবে। জানি আমাকে খুব বিচ্ছিরি ভূতের মতো দেখাচ্ছিল। শাড়ি পরতে সাজুগুজু করতে আমি ছোট থেকে ভীষণ পরিমাণ ভালোবাসি, মানে আমি কোথাও যাওয়ার ধরো 1-2 মাস আগে থেকে ভেবে রাখবো কি করবো না করবো। আর এখানে আমি হাতে নেল পলিশটা আগে থেকে তুলে দিয়েছি, কারণ ওরা তুলে দিয়েছে আমিও দেখে তুলে দিয়েছি। তারপর ভাবছিলাম ওইটা পরবো, তারপর এটা পরেছি, বেশ সুন্দর লাগছিল কিন্তু হাতটা, তাই না। তারপর চুলটা হালকা করে এখানে কুকড়ে নিচ্ছিলাম, একটু অনেকটা প্রায় করেছিলাম। তারপরে কিছুটা পারিনি, যার কারণে কি দিদিকে বললাম দিদি একটুখানি করে দেবার। আমি করছিলাম, ওর কিসের গরম হচ্ছিল আমি বুঝতে পারি না, খালি বলছে তুই গরমে কি করে সহ্য করে আছিস, কি করে এত করিস ওই করিস। তারপরে আমি আমার সব মেকআপের জিনিসপত্র নিয়ে বসে পড়লাম। আর সত্যি কথা বলতে গেলে আমার স্বাস্থ্যে ভীষণ ভালো লাগে। তো আমি মেকআপ করছিলাম আর ওরা আমাকে দেখে প্রচন্ড হাসাহাসি করছিল। এখানে দেখো আমার ফাইনাল লুকটা কমপ্লিট, একদম কিন্তু হালকা পলকা সেজেছি, কারণ প্রচন্ড গরম হচ্ছিল আর আমার মাথার ফুলটা আমি দিতে পারিনি, তো রাস্তায় গিয়ে যা হোক করে দিয়েছি। আর এখানে দেখছি ঠাকুর চলে এসেছে। মাঝখানে একটা ব্যাপার হচ্ছে, তোমাদেরকে বলবো, দাঁড়াও। আর তোমরা রিনা ঠাকুর আনতে যাইনি কেন, বিছানাতে এসে শুয়ে আছে। দিদির সঙ্গে একটুখানি হালকা রাগারাগি হয়েছিল, যার কারণে কি আমি মুখ খুলে একদম সোজা বাড়ি চলে এসেছি। তো এখানে রাস্তাতে এসে তারপরে দেখলাম যে ঠাকুর আসছে। মাসি বললো যে দাঁড়িয়ে পড়ে, এখানে ঠাকুর আসবে, তুই সেটাকে ভিডিও করবি বলে এসেছিস, যখন ভিডিওই কর। তো আমি তারপর দেখলাম এখানে ঠাকুর আসছে, সেই মজা হচ্ছিল। আমি যাইনি তো কি হয়েছে, তারপরে কিন্তু বেশ মজা লাগছিল। মাঝখানে এসে ঠাকুরটা দাঁড়িয়ে পড়েছে, কারণ ওখান থেকে পাস করার জায়গা খুব কম ছিল। ছোটবেলাতে আমার থেকে দিদি রাগ বেশি ছিল, যার কারণে কি আমাকে সবাই বলতো আমি খুব ঠান্ডা, খুব চুপচাপ। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এই কয়েকটা বছর হচ্ছে আমার মধ্যে যেন রাগ জিনিসটা বেশি হয়েছে। আমি প্রচন্ড খিটখিটে বদমেজাজি একটু হয়ে গেছে, কেন আমি জানি না। তো এই ছিল ঠাকুরের প্যান্ডেল, মোটামুটি ডেকোরেশনটা বেশ সুন্দরই ছিল। আর ঠাকুরটাও সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এটা হচ্ছে ধামুয়ার তারারহাটের বালক সংঘের ঠাকুর। ঠাকুর প্যান্ডেলে তোলার সাথে সাথে আমরা চলে আসলাম ঘরের মধ্যে, কারণ দিদি চেঞ্জ করতে এসেছিল আর আমিও মাথার ফুলটাকে আবার ভালো করে লাগাতে এসেছিলাম। আর আগে 2-3 দিন যেহেতু ঘুমায়নি, তো এত ঘুম পাচ্ছিল কি বলবো, কিন্তু বক্স চলছিল, কেউ আমাকে ঘুমাতেও দেয়নি। তারপরে আমিও চেঞ্জ করে মেকআপ তুলে গেলাম একটুখানি ঠাকুর তলাতে। সত্যি কথা বলতে গেলে আমি 1-2 দিন না ঘুমালে আমার আর দেখার হাল থাকে না, এমনিতেই রোগা পাতলা মানুষ, তারপরে চোখ মুখ ঢোকা, চোখের তলাতে কালো দেখা। তারপরে দেখলাম আমার দিদি এসে আবার ঠোঁটে লিপস্টিক লাগাতে এসছে, মানে ভাবো আমার তো আর যাওয়ার এনার্জি ছিল না। আমাকে তো সবাই কত জোরাজুরি করেছে, আর আমি খালি জানালার পাশে থেকে দেখি কে কি করছে, আবার ঘরের মধ্যে এসে শুয়ে শুয়ে মোবাইলটা ঘাঁটতে থাকি। ভাবতে ভাবতেই কখন যে আমি ঘুমিয়ে পড়েছি, দেখলাম সকালবেলা এখানে সবাই ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। মানে ভাবো আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। আসলে ওই যে হয় না, শরীরে ক্লান্তি থাকলে কানের কাছে যতই আওয়াজ থাকুক ঘুম তোমার ঠিক চলে আসবে। এই যে ঠাকুর নিয়ে চলে যাওয়ার সময়টা না আমার ভীষণ কষ্ট হয়, সেটা দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, যে কোনো ঠাকুরই হোক না কেন, এই যে নিয়ে যাওয়ার সময়টা না আমার ভীষণ কষ্ট হয়। কত আয়োজন করে মাকে আনা হয়, কিন্তু তারপরে কিছুক্ষণ পর আবার পাঠিয়ে দেওয়া হয় বলো। তারপরে অনেকটা অপেক্ষা করার অনেকগুলো বছর থাকে, আমরা অপেক্ষা করতে থাকি মা আবার কবে আসবে। আর এখানে একটা জিনিস মজার কি হয়েছে জানো, আমার ফুটেজ নয় কিন্তু এটা দিদির ফোনের ফুটেজ। তো যাই হোক, পরে যখন আমি দেখছিলাম আমি ভাবছিলাম আমি যখন ঘুমিয়ে পড়েছি কত কিছু হয়েছে মাঝখানে আমি জানতে পারিনি। আর সামনে যে ছেলেটা যাচ্ছে এটা হচ্ছে আমার মাসির ছেলে, আর ওই যে কুর্তি পরে রয়েছে ওটা হচ্ছে আমার বৌদি। এই যে ছেলে পুলেগুলো কত কষ্ট করে মাকে আনার জন্য কত রকম আয়োজন করে, কত কষ্ট করে, কত কিছু করে, কিন্তু বড় সামান্য কিছুক্ষণের জন্য আবার আমরা একটা বছরের জন্য অপেক্ষা করি, আবার সবাই অনেকগুলো দিন গুনতে থাকি যে মা কবে আসবে। সত্যি কথা বলতে গেলে বাঙালি হয়ে জন্মানোটা একটা গর্বের ব্যাপার। আমি তো ভগবানকে প্রত্যেকটা বাড়ি বলি যে ভগবান আমাকে যেন তুমি বাঙালি করেই পাঠাও, কারণ বাঙালি হয়ে জন্মানোর মধ্যে একটা আলাদা শান্তি। 12 মাসে 13 পার্বণ, মানে আনন্দের আর শেষ নেই। আমার তো সেই লাগে সত্যি কথা বলতে গেলে। আমি হিন্দু হয়ে জন্মেছি, আমি সত্যি খুব সৌভাগ্য করে জন্মেছি। এখানে এই যে ফুটেজটা আমি যখন দেখছিলাম না, যে ঠাকুরটা নিয়ে কি সুন্দর সবাই আনন্দ করছিল, এক কালারের ব্ল্যাক কালারের সবাই গেঞ্জি পরে
করেছিল আর সেই লেভেলের মজা করছিল, কারণ ওরা একটুখানি আনন্দ করার জন্য এত কিছু কষ্ট করে, এত কিছু আয়োজন করে, ওদের তো একটুখানি আনন্দ করতেই হয়। তাই জানালার পাশে বসে বসেই আমি ভিডিও করেছি, কারণ আমি বাইরে বেরোয়নি। তখন আমি সবে কাঁচা ঘুম ভাঙিয়ে 6টার সময় উঠেছি, তারপর সোজা দেখলাম সবাই রং টং মেঘে ভূত হয়ে একদম চলে এসেছে মাঠে। এইবারে নাকি নাচা গানা শুরু হবে। তো এভাবেই মোটামুটি পূজাটা কেটে গেল, আমার মাথার উপর দিয়ে চলে গেল। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।